কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নির্ভর আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আজকে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। রাজশাহী অঞ্চলের ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, শাকসবজি ও ফলমূল সারা দেশে সরবরাহ করে চাহিদা অনেকটাই পূরণ করা হয়। এসব উৎপাদিত ফসলের বেশিরভাগই পচনশীল। স্বল্প আয়ের কৃষকেরা প্রচলিত ধারার হিমাগারে উচ্চ মূল্যে উৎপাদিত ফসল সংরক্ষণ করতে পারে না। ফসল ফলানোর পর তা সংরক্ষণে এ ব্যয় কৃষকদের সাধ্যের বাইরে। তাই মৌসুমের সময় চাহিদার চেয়ে সরবরাহ বেড়ে যাওয়ায় তারা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। এমনকি উৎপাদিত খরচের চেয়েও কম দামে তাদের ফসল বিক্রি করতে হয়। কেউ কেউ আলু, টমেটো, মূলার উৎপাদন খরচ উঠাতে না পেরে পথে ঘাটে রাস্তায় ফেলে দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বা গরু ছাগলকে খাওয়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় ডক্টর মঞ্জু ৩০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পূর্ণ এই সংরক্ষণাগার তৈরি করেছেন। প্রাকৃতিক শস্য সংরক্ষণাগার চালাতে বিদ্যুতের প্রয়োজন হয় না। প্রাকৃতিক বাতাসকে এখানে কাজে লাগানো হয়েছে। এখানে যে কয়েকটি ফ্যান ব্যবহার করা হয়েছে তাও চলছে সৌরশক্তির মাধ্যমে। এটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ১৪ লাখ টাকা। অথচ একই ধারণ ক্ষমতার একটি প্রচলিত ধারার হিমাগার তৈরিতে খরচ হয় ২ থেকে ৩ কোটি টাকা। সেখানে বিদ্যুতেরও দরকার হয়। এটা প্রাকৃতিক সংরক্ষণাগার আমরা তৈরি করেছি। যে বাংলাদেশে যে ফসল সংরক্ষণাগার বলতে আমরা কোল্ড স্টোরেজ যেটা বলে, দীর্ঘকালীন সংরক্ষণাগার বলতে আমরা যা বোঝাই সেটা তো আলুর কোল্ড স্টোরেজ বোঝানো হয়। তাছাড়া ধান, চাল, গমের জন্য নানা ধরনের গুদাম আছে। কিন্তু এইগুলোর বাহিরে যে সমস্ত ফসল আছে, যেমন সহজভাবে যদি আমি বলি যে পেঁয়াজ অথবা রসুন অথবা আদা এবং আরও যে শাকসবজি, গাজর ইত্যাদি নিয়ে কিন্তু সংরক্ষণাগারের অভাব আছে। তো পেঁয়াজের উদাহরণ দিয়ে আমি বলি যে পেঁয়াজ প্রায় ২ থেকে ২.৫ কোটি টাকার আমদানি হয়। আর মাঠ লেভেলে পেঁয়াজ এবং আলুর উৎপাদন সমান, কিন্তু পেঁয়াজের সংরক্ষণাগার নাই, আলু সংরক্ষণাগার আছে। এর ফলে আলুর ওভার প্রোডাকশন হয়। এর ফলে সমস্যাটা হয় কি যে দাম পড়ে যায়, কৃষকরা ঠিকমতো দাম পায় না। এই সংরক্ষণাগার নির্মাণের প্রাথমিক উদ্দেশ্যটা আছে হচ্ছে পেঁয়াজ সংরক্ষণ করার জন্যে। তো পেঁয়াজ টার্গেট করে এটা করা, কিন্তু এখানে অন্যান্য ফসলও রাখা যাবে বলে আমরা এভাবে প্ল্যানিংটা করেছি। তাহলে আমরা যদি আলুর ৪০০টা কোল্ড স্টোরেজ বাদ দিই, অনেক ফসল আছে যেগুলোর জন্য সংরক্ষণের দরকার, সেই জন্য আমরা এটা করেছি। ৩০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন প্রাকৃতিক হিমাগারটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে বাঁশ, খড়, নাইলনের দড়ি, ইট, বালু ও সিমেন্ট। হিমাগারটির বাইরে দৈর্ঘ্য ৬০ ফুট এবং প্রস্থ ৩০ ফুট, ভেতরের দৈর্ঘ্য প্রস্থ ৫৮ ফুট এবং ২৮ ফুট এবং উচ্চতা ২৭ ফুট। হিমাগারে আলু এবং গাজর ৪ থেকে ৫ মাস, টমেটো ২ থেকে ৩ মাস, আম ১ থেকে ১.৫ মাস, লিচু ১৫ দিন থেকে ১ মাস, পেঁয়াজ ও রসুন ৪ থেকে ৬ মাস এবং আদা ৭ থেকে ৮ মাস সংরক্ষণ করা যায়। হিমাগারটির দেয়াল এবং টালের মাঝখানে একটি নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রয়েছে। ফাঁকা অংশ বালু এবং পানি থাকে। এখান থেকে জলীয় বাষ্প তৈরি হবে। এ প্রক্রিয়ায় ঘরের ভেতরের তাপ শোষণ করা হবে। নিচতলা থেকে ঠান্ডা বাতাস যাতে প্রাকৃতিক উপায়ে উপরে উঠে যায়, সেজন্য দেয়ালের নিচ দিকে
কিছুটা ফাঁকা রাখা হয়েছে। এই ফাঁকা দিয়ে বাইরের গরম বাতাস ভেতরে ঢুকে প্রাকৃতিকভাবে ঠান্ডা বাতাসকে ঠেলে ওপরে নিয়ে যায়। প্রাকৃতিক এই শস্য সংরক্ষণাগার স্বল্প খরচে তৈরি করা হয়েছে বলে কৃষকদের জন্য এক সাফল্যের দ্বার উন্মোচিত হয়েছে। তাত্ত্বিক দিকটা হচ্ছে যে আপনারা যে দেওয়ালটা দেখছেন, ওই দেওয়ালটা হচ্ছে দুটো দেওয়াল। একটা ভেতরের দেওয়াল আছে, বাহিরে একটা পাতার দেওয়াল আছে, যেটা পাতার অনুকরণ করা হয়েছে, যে ওইখান থেকে এটা প্রচ্ছেদন প্রক্রিয়াটা হবে এবং দুটো দেওয়ালের মাঝখানে 3 ইঞ্চি গ্যাপ আছে। তো আমরা এটা প্রাইমারিলি বালি দিয়ে পূর্ণ করেছি। দেওয়ালের গ্যাপটাতে পানি দিচ্ছি, পানি দিলে বাইরের দেওয়ালটা ভিজে যাচ্ছে এবং যেটা ওটা পোরাস দেওয়াল, এটা বিশেষ ধরনের টাইল, এবং সেইখান থেকে পাতার অনুকরণে এটা এই ডক্টর বা আব্বার যে পট ইন পট টেকনোলজি, সেই অনুকরণে এটা বাষ্পীভবনটা হচ্ছে। এটা আস্তে আস্তে তাহলে ভেতরের দেওয়ালটা ঠান্ডা হচ্ছে এবং আলটিমেটলি ওই সেই প্রক্রিয়াটা ভেতরেরটা পড়ছে। এবং এটার ছাদটা করা হয়েছে খড় দিয়ে, যার জন্য এটা হিট শোষণ করতে পারে এবং বায়ু চলাচলের একটা ব্যবস্থা রাখা হয়েছে যেন এটা এয়ারটা সার্কুলেশন করে। আর একটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই যে ফসল সংরক্ষণের জন্য শুধু তাপমাত্রাটাই কিন্তু ফ্যাক্টর না, আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে পানির আর্দ্রতা। তো এই চারকোলগুলো বাষ্প শোষণ করবে এবং একটা নির্দিষ্ট মাত্রায় ধরে রাখবে, এবং এটার এই এক্সপেরিমেন্টটা এখন হচ্ছে মূল উদ্দেশ্য এই কয়লা, যে সেই কয়লাটা কি পরিমাণে দিলে আমার কাঙ্ক্ষিত বাষ্পের পরিমাণ সেটা কনস্ট্যান্ট থাকবে। আলু আমরা আশা করছি যে 3 থেকে 4 মাস আমরা আরাম করে রাখতে পারবো, 5 মাসও রাখতে পারবো, কারণ আলু রাখার আরেকটা প্রক্রিয়া হচ্ছে যে আলু থেকে গাছ বেরিয়ে যায়। সেটা যদি আমাদের নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি আছে, সেই সিস্টেমটা যদি কাজ করে ইজিলি আমরা এখানে 5 মাস রাখতে পারবো। তাছাড়া পেঁয়াজ 7-8 মাস রাখা যাবে, রসুন ওয়েট লস হয়ে যায় সেটা খুব ভালো থাকবে, আদাও 6-7 মাস রাখা যাবে, এরকম আমাদের আইডিয়া আর কি। আর তাছাড়া গাজর, ইভেন টমেটো, আমটামারের ব্যাপারে আমরা চিন্তা করেছি যে 1 মাস করে 2 মাস করে এখানে রাখা যাবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষি তথ্য ও প্রযুক্তি নির্ভর আমরা এই বাংলার কৃষি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিনই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কৃষি সফলতার বিভিন্ন দিক। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গবাদি পশুর অবদান অনস্বীকার্য। প্রাণী সম্পদের উন্নয়নের সাথে সাথে একটি দুধের গাভী বদলে দিতে পারে একটি পরিবারের উন্নয়নের চিত্র। বর্তমান সরকারের ভিশন হলো দুধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমিষের চাহিদা পূরণ করে একটি মেধাবী সুস্থ সবল জাতি উপহার দেওয়া। সেই ধারাবাহিকতায় দুগ্ধ উৎপাদনে সংযোজিত আছে সাথিয়া উপজেলার খান মামুদপুর গ্রাম। খান মামুদপুর গ্রাম ঘিরে রয়েছে ইছামতি নদী। ইছামতি নদী থেমে গেলেও থেমে যায়নি এই এলাকার মানুষের দুগ্ধ উৎপাদন কর্মতৎপরতা। ইছামতি প্রবাহমান হলে হয়তোবা নদীর বুক জুড়ে ধেয়ে চলত দুগ্ধ বহনকারী নৌকা, চলে যেত তাদের গন্তব্যে মিল্ক ফিডার প্রক্রিয়াজাত কেন্দ্রে। গ্রামের মেঠো পথ ধরে দুগ্ধ বহনকারী যান্ত্রিক, অযান্ত্রিক, 2 চাকা 3 চাকার গাড়িগুলো একের পর এক চলছে মিল্ক ফিডার দিকে। উন্নয়নের কথাগুলো এভাবেই বললেন এই গ্রামের একজন, যার নাম ওয়াজেদ আলী। তিনি স্থানীয় মেম্বার এবং একজন দুগ্ধ খামারি। আমি একটি গরু দিয়ে শুরু করি এই সমবায় সমিতি। শুরু করার পর আমার এখন 9টি গরু এবং আমার ইয়েতে আমি ইউপি সদস্য এবং আমার গ্রামে আমি এই সদস্য করে মানে মোটামুটি অন্তত 400 গরু আমার হাত দিয়ে বা আমার ইয়েতে সমিতির মাধ্যমে শুরু হয়েছে এবং আমরা এই দুধ মিল বেটায় সরবরাহ করি এবং ভালো দাম পাই। এবং আমাদের সবচেয়ে হলো আমাদের এই রাস্তা কাঁচা একটা বসি গোখাদ্য আনতে হলে অনেক টাকা বাড়ালে, অন্তত ওই 2 কিলো জায়গায় অন্তত 40 টাকা বাড়ালে। এবং আমাদের এই নদীর কচু হওয়ার জন্য আমরা এই গরুকে ঝাঁপ পানি দিতে ঠিক মতন পারি না। এই নদীতেই কচুগুলো আমাদের খুব ক্ষতিকর। নদীতে পরিষ্কার হলে এই নৌকো দিয়েই দুধ চলে যেতে পারবে। মেম্বার হিসেবে এইটুকু বলতে পারি
আমাদের গ্রামে সবাই এই গরু বাছুর লালিত পালিত করে খুব শান্তিতে আছে, খুব ভালো আছে। ওয়াজেদ আলী একটি বকনা বাছুর দিয়ে তার খামার শুরু করেন। বর্তমানে তার খামারে বাছুর সহ গবাদি পশুর সংখ্যা 9টি। এর মধ্যে 2টি ষাঁড় বাছুরও রয়েছে। সকাল বিকাল দুবেলা মিলে 30 কেজি দুধ উৎপাদিত হয়। সমিতির মাধ্যমে এই দুধ মিলভিটে সরবরাহ করা হয়। গ্রামের মানুষের কথা চিন্তা করে তিনি ইছামতির তীরে সমিতির একটি ঘর তৈরি করেছেন। এই উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকলে আমিষের চাহিদা পূরণ হবে, গ্রামীণ পুষ্টি নিরাপত্তার দেয়াল সৃষ্টি হবে, দেশ পাবে একটি মেধাবী জাতি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার